আমার লাইভে বলেছিলাম যে শাহবাগীরা কখনো মানুষ হয় না, এরা কখনো পরিবর্তন হবে না। যারা অনেকেই মনে করেন আপনারা পরিবর্তন হয়ে গেছে এবং সত্যিকার অর্থে তারা আপনারা মনে করেন হয়তোবা যে তারাই আপনাদের পথ প্রদর্শক, ভুলে যাবেন না এদের জিন শাহবাগী জিন। এরা কখনোই সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসেনি। এরা ভারতীয় আপনার এজেন্ট, ভারতীয় জিন, যারা যেখানেই আসুক না কেন, বন্ধু বা শত্রু রূপে আসুক থাকুক না কেন, শাহবাগী। তখন তারা প্রকাশ্যে আমাদের পুলিশ ভাইদেরকে পেটালো, বুকে লাথি মারলো, রোজাদার ভাইটাকে বুকে লাথি মারলো। সে তার ভিডিও আমি দেখলাম, সে বলছে আমি রোজাদার ছিলাম, হঠাৎ করে এসে আমার বুকে প্রচন্ড গতিতে লাথি মারলো। ওরা সাহস পেল কোথায়? প্রফেসর ইউনূস, আপনাকে বলছি, আপনার এই ধ্বজভঙ্গ নরম নীতিকে পরিহার করুন। আমরা ঘৃণা করি আপনার এই নীতিকে, ঘৃণা করি। আমার পুলিশের বুকে যারা লাথি মারবে ওদের ঠ্যাং আমরা, আবারও বলছি। শাহবাগীরা রাজপথে নেমেছে। কেন তারা রাজপথে নামলো? তাদের উদ্দেশ্য কি? বিশেষ করে শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম সন্ত্রাসী লাকি আক্তার আবারও সরব হয়েছে সরকারের বিরুদ্ধে কথা বলতে। তারা কি শুধুমাত্র দর্শক বিরোধী আন্দোলন করতে আসছে, নাকি মূলত ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসছে? বিশেষ এটা নিয়ে নিউজ করেছে সাংবাদিক ইলিয়াস, পাশাপাশি আলোচনা করেছেন আর কয়েকজন আলোচক। তাদের আলোচনাগুলো শুনলে বুঝতে পারবেন ভারত বা কয়েকটা মিডিয়ার চক্রান্তেই এই শাহবাগকে মাঠে নামানো হয়েছে শুধুমাত্র ইউনূস সরকারকে বিপদে ফেলতেই। চলুন আমরা আলোচনাগুলো শুনি। শাপলা চত্বর বা শাহবাগীরা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম গ্রুপ, যারা বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা থেকে শুরু করে আপনার জুডিশিয়াল কিলিংসের যে আপনার সূচনাকারী এবং শাপলা চত্বরের মতো গণহত্যার পটভূমি যারা তৈরি করেছিলেন, যাদের মাধ্যমে বাংলাদেশে মূলত ভারতীয় আগ্রাসন আপনার বাংলাদেশে ঢুকে এবং তছনছ করে দিয়েছিল বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের টোটাল ব্যবস্থাপনা। সেই শাপলা চত্বরের শাহবাগী নামক প্রাণীরা আবার সরব বাংলাদেশে। তারা বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রতিবাদে তারা অংশ নিচ্ছে। আওয়ামী লীগের এই শত শত লুটপাটের টাকার অংশের ভাগিদার হয়ে শাহবাগীরা আবারও ফিরেছে মাঠে এবং পুলিশের এই সময় এসে শাহবাগীরা পুলিশের গায়ে হাত দেওয়ার মতো জঘন্যতম অপরাধে তারা লিপ্ত হয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি মনে করি যে শাহবাগীদের এখন আমাদের স্লোগান একটা হওয়া দরকার, শাহবাগীদেরকে প্রতিরোধ করে আসুন, শাহবাগী মুক্ত বাংলাদেশ করি। আমি বারবার আমার লাইভে বলেছিলাম যে শাহবাগীরা কখনো মানুষ হয় না, এরা কখনো পরিবর্তন হবে না। যারা অনেকেই মনে করেন আপনারা পরিবর্তন হয়ে গেছে এবং সত্যিকার অর্থে তারা আপনারা মনে করেন হয়তোবা যে তারাই আপনাদের পথ প্রদর্শক, ভুলে যাবেন না এদের জিন শাহবাগী জিন। এরা কখনোই সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসেনি। এরা ভারতীয় আপনার এজেন্ট, ভারতীয় জিন, যারা যেখানেই আসুক না কেন, বন্ধু বা শত্রু রূপে আসুক থাকুক না কেন, শাহবাগী। লেডিস এন্ড জেন্টলম্যান, আসুন, সবার একটাই স্লোগান হওয়া দরকার, আসুন শাহবাগী মুক্ত বাংলাদেশ করি। প্রথমেই বলি যে ইমরান এইচ সরকারের গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যায় মানে এই যুক্ত থাকার কারণে, অর্থাৎ সম্পৃক্ত থাকার কারণে গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে। আমি সরকারকে আমার লাইভের শুরুতেই বলে রাখি, অনতি বিলম্বে লাকির মতো বিচকে গ্রেফতার করা হোক। সে গ্রেফতার চাক বা না চাক, তার টেকনিক্যাল কারণে বিদেশে অ্যাসাইলাম ক্লেম করা বা বিদেশে অবস্থানের ক্ষেত্রে হয়তো বা এই মামলাগুলা সহায়ক হতে পারে। উই ডোন্ট কেয়ার, তাকে অনতি বিলম্বে আটকানো হোক এবং তাকে চূড়ান্ত, কারণ এই শাপলা চত্বরই হলো আমাদের ধ্বংস। এবং আজকের এই বাংলাদেশের শাহবাগীরাই, এখানে আমাদের সবার প্রিয় দাদা পিনাকি ভট্টাচার্য আছেন, উনি হচ্ছেন গুরু ছিলেন এটার, যদিও উনি এখন আমাদের বন্ধু এবং আমাদের দেশপ্রেমিক। উনি আপনার এই দুদিন পরেই ওনার পজিশন উনি চেঞ্জ করেন। তবে এই শাহবাগীদেরকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। শাহবাগীরা ভালো কথা বলুক, শোনা যাবে, কখনো বিশ্বাস করা যাবে না। কেননা শাহবাগীরা যে কোন সময় যে কোন ভাবেই আপনার ফিরতে পারে, কারণ বাই জিন শাহবাগীরা অলওয়েজ দেশদ্রোহী। এরা ভারতীয় এজেন্ট এবং ভারতীয় হাইকমিশনের বাই প্রোডাক্ট হলো শাহবাগীরা। তো লেডিস এন্ড জেন্টলম্যান, যারা মনে করেন আপনার যে আপনার এই শাহবাগীরা আপনার এই বন্ধু হয়ে যাবে, শাহবাগীরা কখনোই আপনাদের বন্ধু হবে না, সেটা আমি নিশ্চিত করে বলতে পারি। কারণ একজন মানুষ জেনে শুনে একটা অন্যায় বিচারিক প্রক্রিয়ায় হস্তগত করে আপনার যেখানে
আপনার নিরীহ মানুষদেরকে ফাঁসি দেওয়ার আন্দোলনে যুক্ত হতে একটিবারও বুক কাঁপলো না, আমি তাদেরকে কখনোই বিশ্বাস করি না। আমি এটা আপনাদেরকে দেখতেই ভাষায় বলতে চাই, রাইট? নো, দ্য গভর্নমেন্ট ইজ নট লুজিং দ্য ব্যাটল। আমি মনে করি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোর হতে হবে। এদের বিষয়ে কোনো মার্সি চলে না, এদের বিষয়ে বিচারিক প্রক্রিয়া পর্যন্ত ঠিকমতো চলা উচিত বলে আমি মনে করি না। দ্যাটস দ্য বটম লাইন। এবং আজকে বর্তমানে যা দেখতে পাচ্ছি আমি, যে পরিকল্পিতভাবে দেশ সবকিছু ভালো চলছে, দেশের অর্থনীতি আপনি যদি দেখেন, আপনি যদি রিজার্ভ দেখেন, আপনি যদি দেশের বৈদেশিক ঋণ, যে পরিমাণ ঋণের সরকার এখন পর্যন্ত আপনার এই পরিশোধ করেছে, আনবিলিভেবল অবস্থা, যেখানে সত্যিকার অর্থে কোনো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই মুহূর্তে নাই, যেহেতু এটা কেওটিক সময় স্বাভাবিক। তারপরও অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে। আজকে বাংলাদেশে এই রমজান মাসে ইতিহাসের সবচেয়ে সেরা রমজান দ্রব্যমূল্যের দামের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ এক্সপেরিয়েন্স নিচ্ছে এই মুহূর্তে। এবং আপনি যদি বলেন বিদ্যুৎ থেকে শুরু করেন, রাস্তাঘাটে, এবং এই ধরনের আন্দোলনের নামে দুদিন পরে পরে একটা আন্দোলন হয়, এবং আন্দোলনে কারা আসে তার একটা উদাহরণ, বা আমি আপনাদেরকে কিছু দু একটা চিহ্ন দেখাতে চাই যে আন্দোলন আসলে কারা করতেছে। গর্ভবতী আন্দোলন, আপনার সব দেশের আন্দোলন। এখন 16 বছরে এই আন্দোলনগুলা কোথায় ছিল? এরা ডাইরেক্টলি বলে দেওয়া উচিত ছিল যে কোন আন্দোলনের নামে মাঠে নামলেই আপনার আইনে গ্রেপ্তার করা হবে, দেখুন সব ঠান্ডা হয়ে যাবে। আজকে গণজাগরণ মঞ্চের ইমরান এই শাপলা চত্বরের গণহত্যার দায় এড়াতে পারেন না। ইমরানের সহযোগী যারা ছিলেন তখনকার সময়ে, তারাও এড়াতে পারেন না। প্রত্যেককেই আইনে আনা দরকার, এবং মানবতা বিরোধী অপরাধে এদেরকে দোষী সাব্যস্ত করা উচিত। কারণ এই দেশটাকে, এই 18 কোটি দেশের দেশটাকে বিপন্ন করার জন্য এরাই ছিল আমাদের সবার আগে। এবং এই ভারতীয় আগ্রাসন শুরু হয় মূলত শাপলা চত্বরের মধ্য দিয়ে। অনেকের নাম আসতে পারে আপনাদের প্রিয় মানুষের, আই ডোন্ট কেয়ার, কারণ আমরা মনে করি এরাই এই পটভূমি এবং এই পথ প্রদর্শক, এদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয় এই মামলা থেকে। লেডিস এন্ড জেন্টলম্যান, শাহবাগদের অপরাধের বিরুদ্ধে মামলা করা উচিত। আন্তর্জাতিক, যেহেতু এটা জাতিসংঘের কাছে নথিভুক্ত হয়েছে এই মুহূর্তে, এবং জাতিসংঘের আপনার মহাসচিব আসছেন, সেক্রেটারি জেনারেল আসছেন, নজিরবিহীন ঘটনা মনে হচ্ছে উনি মেহমানদারিতে আসছেন, 4 দিনের সফরে আসছেন। আই হ্যাভ নেভার সিন the Secretary General of the United Nations visited any country for 4 days without having any kind of anything related to the UN conference or something like that. It's unprecedented. This credit goes to Dr. Muhammad Yunus. Undoubtedly, I can tell you that, ladies and gentlemen. So, আজকে আপনার অ্যাডভোকেট আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর উনি কি বলেছেন আমরা একটু শুনে আসি ওনার বক্তব্যটা। শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ, এবং শুধু তাই নয়, এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যাগুরু যে মুসলিম সম্প্রদায়, তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। এর বাইরে ইমরানের সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। সে কারণে তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি, এবং সে বিষয়টা আমরা আদালতের কাছে স্পষ্ট করেছি। এবং আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসের বাক পরিবর্তনকারী একটা ঘটনা ছিল শাপলা চত্বরের গণহত্যা, এবং এই গণহত্যার মাধ্যমে বাংলাদেশের প্রতিবাদের যে সর্বশেষ একটা আশার প্রদীপ ছিল, যে ধর্মীয় সংখ্যা গরিষ্ঠ যে সমস্ত সম্প্রদায়, তারা তাদের ধর্মীয় অধিকারের ব্যাপারে যে সোচ্চার ছিল এই তদানীন্তন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তা কিন্তু চিরতরে স্তব্ধ করে দেওয়া হয়। Yes, indeed. This is the reality. So, শাপলা চত্বরের, আমি বলি এখানে শাপলা চত্বরের আন্দোলনটাই ছিল মূলত ভারতীয় হাইকমিশনের দ্বারা, মূলত ভারতীয় হাইকমিশনের টাকায় পরিচালিত এই আন্দোলন ছিল। এবং আমাদের পিনাকিদা পর্যন্ত কিন্তু ভারতীয় হাইকমিশন থেকে চাঁদা নিয়েছেন, একদম চাঁদা নিয়েই কিন্তু তারা এই অনুষ্ঠানটা করেছেন। আজকেও হয়তো উনি ক্ষমা চাইছেন, কিন্তু মানুষ হত্যা করে ক্ষমা চাইলে কি ক্ষমা করে যায়, এটা আমি জানতে চাই আপনাদের কাছে। এই জন্য বলছি, বি কেয়ারফুল ladies and gentlemen, what you do, who do you believe, who do you trust, because it's a very important stuff. এবং শাপলা চত্বরে দেখেন তারা যখন মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আপনার তারা মনে আছে আপনাদের সবার, ওনাকে যাবজ্জীবন দিল, তারা তখন আন্দোলন করে
তখন আমাদের পিনাকিদার নেতৃত্বে যে না আমরা মানে যাবজ্জীবন হলে হবে না, ফাঁসি দিতেই হবে। অথচ একজন মানুষ কোনোভাবে এখানে সম্পৃক্ত না। কেন আই মিন ইমাজিন দিস, কোনোভাবে সম্পৃক্ত না, তাকে মানে ফাঁসি দিতে হবে। তার ফাঁসি, এবং আমাদের এই মানুষগুলাকে যে হত্যা করেছে, এই দলের আইডিওলজির সাথে আপনি এগ্রি করেন আর না করেন, এরা আমাদের সম্পদ ছিল, এরা বুদ্ধিজীবী সৎ বুদ্ধিজীবী টাইপের মানুষ ছিল। এদেরকে হত্যা কোনোভাবেই, ইটস আনফরগিভেবল ক্রাইমস দে কমিটেড, দে শুড নট বি স্পেয়ার্ড, they should be brought to justice, and justice should be prevailed in this regard, ladies and gentlemen. এবং আজকে এবং স্পর্ধা দেখেন, পুলিশকে পেটায় এই মুহূর্তে এসে, এই মুহূর্তে পুলিশকে পেটা, তার কত বড় সাহস, এবং এই সাহসগুলো কোন জায়গা থেকে আসলো আমি মানে জানা দরকার। এবং এই লাকি আক্তারের মতো এই ঘৃণ্য পশু প্রাণীদের টাইপের যারা আছেন বাংলাদেশে, প্রত্যেক they should be caged, they should be confined in a solitary confinement, trust me, এটা আমি মনে করি। এবং আমি আবার বলছি, এদেরকে আপনি যত ছাড় দিবেন মানবাধিকারের নামে, এরা দেশটাকে ধ্বংসের। কারণ মনে রাখবেন, প্রত্যেকটা আন্দোলনে এই মুহূর্তে আমি মনে করি আমি না widely believed and factually proposed by Awami League's money and Indian High Commission's আপনার money। সুতরাং তারা, কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা কোনোভাবে সহ্য করতে পারতেছেন। আপনি মনে করেন এই যে মানে জাতিসংঘের মহাসচিব 4 দিনের জন্য আসছেন, ক্যান ইউ ইমাজিন দ্যাট? জাতিসংঘের সেক্রেটারি জেনারেল 4 দিনের জন্য কোন দেশ যায় কখনো সফরে? শুনেছেন কখনো? ইটস আনবিলিভেবল ঘটনা। এটা তাদের জন্য ভালো নয়, এটা তাদের জন্য ভালো নয়, এবং তারা এগুলোই সহ্য করে নিতে পারতেছে না। এর জন্যই আমাদের দেশের বিরুদ্ধে এই মহাষড়যন্ত্রে লিপ্ত এই ষড়যন্ত্রকারীরা, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমি আজকে আপনাদেরকে এরা যে কতটা মিথ্যা যারা আছেন, আমি আপনাদেরকে দেখাই, শুনে মনোযোগ দিয়ে দেখেন। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা বুঝতে পারবেন যে এদেশে বর্তমানে কি হচ্ছে। এখন এরা যে কতটা মানে প্রত্যেকটা আন্দোলন 2 দিন পরে এক একটা দাবি নিয়ে এরা আন্দোলনে আসে, এরা কারা একটু দেখেন, আমি আপনাদেরকে দেখাই। আমি একটু আগে আমি এটা শেয়ার দিচ্ছি আমার ফেসবুকে, আপনারা দেখলে বুঝতে পারবেন। কোথায় গেল? এই দেখেন আন্দোলন কারা করে, দেখেন। এটা হচ্ছে উনি মানে অর্থাৎ কি বলে, শিক্ষকদের এমপিও মুক্তির আন্দোলনে উনি এসেছেন বাবদুলুক এবং প্রতিবন্ধী সেজে, বাট হি ইজ নট ইভেন টিচার, হি ইজ নট এ টিচার। ক্যান ইউ ইমাজিন দিস? এই হলো বর্তমানে বাংলাদেশে আন্দোলন, সরকারকে নরম পেয়ে এবং ভদ্র পেয়ে এই কাজগুলো হচ্ছে। সরকার কোন অবস্থাতেই মানে এদের বিরুদ্ধে ভদ্রতা দেখালে দেশ বিপদগ্রস্ত হবে। এটা আমরা বারবার বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ইজ টু সফট টু এক্সিকিউট হিজ ডিউটি, দ্যাটস ওয়াই হি ইজ নট এ গুড পারসন রাইট নাও ফর দিস পজিশন। I mean, under this strict and vigorous time, we've been talking about for a long time, and everyone said the same thing, right? আপনি দেখেন, এই দেখেন একটা বাটপার, সে আসছে প্রতিবন্ধী টিচার এমপিও মুক্তি চায়। হি ইজ নট ইভেন এ টিচার। টেক আ লুক এট দিস। আপনি মানে বলতে চাচ্ছি যে কি দাবি আপনাদের স্কুলে, কি এমপিও চান? আমরা স্কুলে সরকারি চাই। সরকারি চাই। আপনার স্কুলের নাম কি? শুনুন, স্কুলের নাম স্কুলের নাম আপনি জানেন না? আপনার স্কুলে সরকারি চান? দেখছেন? আপনি নাম বলেন তো। আপনি কত বছর ধরে শিক্ষকতা করেন? কত বছর ধরে শিক্ষকতা করেন? বছর ধরে। স্কুলের নাম কি? স্কুলের নাম ভুলে গেছেন না? মেলা বছর ধরে আমরা করছে, আমার বউ করছে। হ্যাঁ হ্যাঁ, আমরা স্কুলে আবার ছোট ছোট দেখছেন আন্দোলনে কারা আসেন? আনসার বিডিপির নামে কারা আন্দোলনে আসছিল দেখেছিলেন আপনারা? দিস ইজ দ্য সিচুয়েশন অফ ইউর কান্ট্রি। 40 crores, 40 কোটি দেশের মানে মানুষের দেশ। এই দেশটাকে বিপন্ন করার জন্য এরা দেখেন আপনার আচ্ছা দেখেন অবস্থা বর্তমানে, মানে কোনো বিবেক নাই, বিবেকহীনেরা। এদেরকে কোনোভাবে ক্ষমা করা যাবে না। এদেরকে অনতি বিলম্বে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, কঠিন আইন দিয়ে, গণহত্যার আইন দিয়ে এদেরকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করা দরকার অনতি বিলম্বে। অনতি বিলম্বে কোনো ছাড় দেওয়া যাবে না। মানে এটা তো আমি একটা স্যাম্পল দেখালাম যে দাবি দেওয়ার আন্দোলনের নামে বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে বর্তমানে। এবং এরা আপনি দেখেন, এবং এই যে দর্শনের মূলত এই ঘটনাটাই সব মূল হচ্ছে। আপনি দেখেন একজন মানসিক প্রতিবন্ধী মানুষ, উনিও নাকি মানে আপনার দর্শনের চেষ্টা করেছে। কেন ইমাজিন আপনার যে তার এতদিন সে দর্শন করলো না কেন, এখন তার এই মানে যৌন উত্তেজনা বেড়ে গেল কেন? এটা আপনাকে বুঝতে হবে এই জিনিসগুলা। এটা মূলত এগুলো একটা স্ট্যাটিস্টিক্স এবং ইস্যু। এটাকে একদম
চিরতরে শেষ করে দিতে হবে একদম মাটিতে, কারণ আরো আসবে। দিস ইজ নট দ্য এন্ড। আরো কি আসবে আমি আপনাদের কাছে বলে দিই, লিখে রাখতে পারেন। বাংলাদেশে সন্ত্রাসবাদের মতো ঘটনা ঘটাতে পারে এরা, এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভাইটাল, যে কারণে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তাদের নাগরিকদেরকে সতর্কতা অলরেডি দিয়ে রেখেছে, বিকজ দেয়ার ইন্টেলিজেন্স ইজ ভেরি ওয়াইড, এবং তারা দে হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, সিরিয়াস ক্যাপাবিলিটি টু গ্যাদার ইনফরমেশন ইন্টেলিজেন্স ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো দিয়ে রেখেছে, মানে কি বাংলাদেশে সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সব ব্যর্থ হয়েছে। তাদের বিদেশে ভারতীয়দের প্রপাগান্ডা, তাদের মিডিয়াতে বাংলাদেশ বিরোধী সব ব্যর্থ হয়েছে। আচ্ছা, হাউ মানে কেন ইউ, আচ্ছা কয়েকটাকে গ্রেফতার করলে ভোট দেন না, আর বাকি হলো আপনার লাঠি পেটা এমন ভাবে দেওয়া দরকার পিছন দিয়ে যেন তারা 3 মাসের ভিতরে ব্যাগ থেকে না উঠতে পারে। দ্যাটস ইট। এখানে কোনো গণহত্যা হইল না, মারামারি হইল না, জেলে নেওয়ার দরকার নাই, শুধু ভালো লাঠি রেডি করে, অথবা সিলেটের রাতারগুল থেকে জালিবেট নিয়ে আসে। আমাদের সিলেটের রাতারগুল শুনেন তো আপনারা, জানেন আপনার টুরিস্ট স্পট, সেখান থেকে স্পেশাল জালিবেট আছে, নিয়ে আসবেন, এসে খালি পিটাইবেন, কোনো সমস্যা নাই। এটা কোনো আদালতে গেলে এখানে কোনো মানে পুলিশে যদি এটা করে আপনি কোনোদিন প্রমাণ করতে পারবেন না যে এটাকে অ্যাটেম্পট টু মার্ডার ওর আপনাকে হত্যার উদ্দেশ্যে করেছে বা আপনাকে আহত করার জন্য করেছে। ইউ ক্যান ডু এনিথিং এলস। এবং এটা এমন একটা বাড়ি দিলে এমন জ্বলা জ্বলে ভাই, বিশ্বাস করেন আপনি, রাতারগুলের জালিবেত এত মারাত্মক, একটা যদি আপনি খান আপনি বুঝতে পারবেন সারা দিন আপনার গা জ্বলবে। এই ধরনের কাজ করা দরকার আপনার এখানে নিয়ে আসে, তারপরে দেখবেন খেলা ফাইনাল হয়ে গেছে। আদারওয়াইজ এদেরকে আপনি ঠিক করতে পারবেন না, বিকজ এরা মনে করেছে সরকার ইজ টু সফট। এই টু সফটটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এখন। এদের বিরুদ্ধে সফটনেস আপনি দেখাবেন, আপনি বিপদে পড়বেন। এবং দেশটা আজকের এই সমস্যাতে মূলত আপনি দেখেন, যারা তারা বলা হচ্ছে যে প্রতি বছর $15 বিলিয়ন তারা পাচার করেছে। কত টাকা, কি করা যাবে এই টাকা দিয়ে? কল্পনা করতে প্রতিদিন বাংলাদেশে 100টা খুন করে দিতে পারে চায় যদি তারা এই টাকা দিয়ে। ইটস পসিবল। দেয়ার আর মেনি অ্যানিমেলস বাংলাদেশে রয়ে গেছে যারা এই কাজ করতে তারা রাজি আছে তাদের পরিবারের জন্য, মেরে জেলে চলে যাবে, আমরা আসলে আপনাদেরকে বের করে নিয়ে বসবো, এটা বলে তারা, এটাই বলে তারা। এই জন্য আমি বলছি এটা না, আমি আতঙ্কিত এবং আমার আশঙ্কা টেরোরিজম বা সন্ত্রাসবাদের মতো ঘটনা আওয়ামী লীগ এবং ভারত ঘটাতে পারে বাংলাদেশকে বিপর্যস্ত করার জন্য। এটাই হলো আমার সবচেয়ে বড় আশঙ্কার জায়গা। এটা কেন আমি মনে করি, কারণ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র তাদের হাইকমিশন এবং এম্বাসিতে যেভাবে তাদের নাগরিকদের সতর্কতা দিয়েছে, ওই কারণে এটা আমার কাছে খুবই, এবং এজন্য বলছি খুব ভিগোরিয়াসলি এবং কঠিনভাবে এদেরকে মোকাবেলা করতে হবে, তার কোনো বিকল্প নেই। এটাই হলো বাস্তবতা, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আপনি দেখলেন একটা স্যাম্পল দেখালাম প্রতিবন্ধী, এখন আসল প্রতিবন্ধী কিনা তা তো জানি না, হয়তো বা চেয়ার নিয়ে আসে, চেয়ারে বসে আছে, দেখা গেল কোনো যদি মানে তাড়াহুড়া হয় চেয়ার রেখে সে দৌড় দিয়েছে, এটা হবে, ইটস পসিবল, কেউ তারা চেক করে নাই তাকে। এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা। এই জন্য আমি বলছি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কোনোভাবেই সফটওয়্যার বুড়ে গিয়ে থানা পরিদর্শন করে কি করবেন? আপনি যারা পরিদর্শন করবেন আপনি এক্সিকিউট করবেন ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে সিরিয়াসলি, যেন তারা সত্যিকার অর্থেই খুব ভিগোরিয়াস এবং ভয় পায়। যদি পুলিশের পাশাপাশি আমরা জালিবেত সিলেট থেকে শাহবাগ জাতীয়, ইয়েস আমি মনে করি, আমি আপনাদেরকে বলি সিটিজেন্স অর্ডার, সিটিজেন্স অ্যারেস্ট আমি মনে করি ইটস ভেরি লিজিটিমেট রাইট নাও ইন বাংলাদেশ। অর্থাৎ নাগরিকদের মানে অ্যারেস্ট করার অধিকার দিতে হবে এই মুহূর্তে লিগালি। দ্যাট শুড বি আপনি টেকেন প্লেস ইন, বিকজ যদি আপনার যদি সিটিজেন্স অর্ডারের মানে রাইট না পায়, দেশ এখন টিকাতে পারবেন, দেশে একটা অস্থিরতা আরো কিছুদিন থাকবে। তবে মনে রাখবেন কয়েকটা ফেজ গেল, প্রথমে আনসার, ডিসি লীগ, সচিব লীগ, এই লীগ সেই লীগ, শাহবাগী লীগ আবার ফিরেছে, তারপরে আপনার টিচার লীগ, সবই তো ফিরেছে, একের পরে এক আসতে থাকবে। এগুলাকে সরকারের একটা সেল থাকতে হবে যারা মনিটর করবে এগুলো প্রতিদিন, মানে আসবেই, এটা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি জালিবেদ দিয়ে এদেরকে না পেটাইছেন। যেদিন জালিবেদ সিলেটের রাতারগুল থেকে স্পেশাল জালিবেদ আনতে পারবেন, কাজ হয়ে যাবে আপনাদের, কোনো আপনার মামলা নাই, কিন্তু বিশ্লেষণ করতে পারবেন না মানে যন্ত্রণার কারণে, এই জালিবেতের যন্ত্রণা, অথবা পুলিশের লাঠি খালি পিছনে দিবেন, খেলা ফাইনাল। কারণ এরা জাতির শত্রু, এরা দেশের শত্রু, এদের দেশের মানুষের শত্রু, স্বাধীনতার শত্রু, সার্বভৌমত্বের শত্রু, দেশের ভবিষ্যৎ জেনারেশনের শত্রু, দেশের অস্তিত্বের শত্রু। এদের বিষয়ে কোনো ক্ষমা করা যাবে না। দ্যাটস দ্য বটম লাইন। আপনি যদি মাসিভ মানে ওয়েতে তাদের দিকে তাকান, আপনার দেশকে এরা ডিস্টেবিলাইজ করে দিবে। দ্যাটস দ্য বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। সো আমি এটা বলতে চাই যে সিটিজেন্স অর্ডার, এই অধিকারটা এখন আমাদের দেওয়া দরকার, মানে পাবলিক যেন অ্যারেস্ট করতে পারে সবাইকে, চাঁদাবাজি যারা করে, এটা বর্তমানে হচ্ছে এভাবে সবাই সব জায়গাতেই, এবং ঐক্যবদ্ধভাবে এদেরকে মোকাবেলা করতে হবে, এবং আর কয়েকটা মাস মোকাবেলা করতে পারলে এরা নিস্তেজ হয়ে যাবে।
দ্যাটস দ্য বটম লাইন। এছাড়া আপনি পারবেন না। আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি আবার বলছি, তারা মনে করে ইউ আর টু সফট টু এক্সিকিউট দ্য ল এনফোর্সমেন্ট, দ্যাটস ওয়াই। এবং তারা আপনাকে মানতেছে না এখন, দ্যাটস আ প্রবলেম। সো অনতি বিলম্বে এটার একটা মুক্তি আমাদের দরকার। প্রয়োজন ওনাকে অন্য জায়গায় দেওয়া যেতে পারে এবং রাফ অ্যান্ড টাফ একজনকে নিয়ে আসতে পারে। উনি 64টা জেলার 64 জন এসপি থাকবে, পুলিশের প্রধান, তারপরে ডিবির প্রধান, তারপরে আপনার সিআইডির প্রধান, এই কয়েকজন মানুষ যারা বিপ্লবের মানে স্পিরিট ধারণ করে, এই ধরনের মানুষ নিয়ে আসেন, খেলা ফাইনাল, বুম, টিকতে পারবে না। এটা হচ্ছে না, দিস প্রবলেম ইজ রাইট দেয়ার। এগুলোই হচ্ছে না এখন ভাই, বুঝছেন? এই জিনিসগুলো আমাদের হচ্ছে না এখানে এখনো বিপ্লব ধারণ করে। আর এই ফেসিস বিরোধী সাইকোলজি তাদের আছে, তারা ছাড়া আপনি এখান থেকে মানে পরিত্রাণ পাবেন না। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো রমজানের মাস, আমরা স্বাধীনতার ভিতরেই বক্তব্য দিতে চাই, কথা বলতে চাই। তবে মনে রাখবেন সবাইকে যে এরা ছাড়বে না। হাজার হাজার কোটি টাকা তাদের আছে, হাজার হাজার কোটি টাকা প্রতিদিন তারা এগুলা দিচ্ছে। এগুলা যেভাবে এদেরকে মানে এরা বই পেয়েছিল। আরো একটা জিনিস হলো আমাদের বিএনপি জামাতের ভিতরে ঐক্যটা নষ্ট করা। এই ঐক্যটা নষ্ট করে তারা মনে করেছেন, এবং বিএনপির বা অন্য দল যারা আছে, যারা নির্বাচন চান আর্লি, তারা মনে করেন লেট ইট গো, মানে সরকার পাগল হয়ে যাক, তারপরে আমরা নির্বাচন পেয়ে যাব। বাট দ্যাটস নট হাউ ইউ শুড থিঙ্ক অ্যাবাউট দ্যাট। কারণ এটা হিতে বিপরীত হতে পারে আপনাদের জন্য, মনে রাখবেন। কারণ ভোট যখন আসবে, ভোটের ময়দানে খেলা কিন্তু এবার হবে। যাকে ইচ্ছা তাকে নমিনেশন দিলে পাস করতে পারবে না, মানুষ ভোট দিবে না। এটা আমি মনে প্রায় বিশ্বাস করি, কারণ চেঞ্জ ইজ কামিং এন্ড চেঞ্জ হ্যাজ কাম অলরেডি ইন দ্য সিস্টেম। সো বি কেয়ারফুল, আপনাদের এই ডার্টি ট্রিক্স আপনাদের বিপক্ষে চলে যেতে পারে ইন দ্য লং রান। সো কারণ আমাদের দেশের, আবার বলছি, এরা কখনোই ছাড়বে না। সবচেয়ে বড় যে জিনিসটা দরকার ছিল বা প্রয়োজন ছিল, সেটা কি? ঐক্য জামাত বিএনপির ভিতরে। কারণ জামাত বিএনপি যখন দেশের স্বার্থে ঐক্য থাকে তাদের ভিতরে, এরা লাইক চীনের প্রাচীরের মতো। কারণ এরা প্রতিষ্ঠিত দুটো রাজনৈতিক দল, একটা সুপরিচিত সুশিক্ষিত মানুষদের দ্বারা, আর একটা হচ্ছে মাঠের মানুষ, যারা আনাচে কানাচে মাঠ ভর্তি মানুষ। এদের এই ওয়াল ভেঙ্গে বাংলাদেশের ক্ষতি করা ইজ নট পসিবল। এটাই আমি বারবার বলি, এই জন্য যে আপনারা যাই করেন না কেন, দেশের স্বার্থে শাহবাগীদের বিরুদ্ধে, ফেসিস্টদের বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপনারা ঐক্য থাকেন। বাকি সময় আপনারা রাজনীতি করেন, বিষ ছড়াবেন না একে অপরের ভিতরে। দ্যাটস হোয়াট আই সেড দেয়ার। আশরাদ আলী, থ্যাংক ইউ সো মাচ। এটাই আমি বলছি বারবার। সুতরাং এটা যদি আমরা করতে না পারি, বিপদ আমাদের জন্য আছে, দেশ বিপদগ্রস্ত হতে পারে। এবং আমি বলি, আমি আশঙ্কা যেটা করি সবসময়, সেটা হলো দেশে সন্ত্রাসবাদের মতো ঘটনা ঘটাতে পারে আওয়ামী লীগ, ঘটাতে পারে গটিয়ে দেশটাকে আবারও বিশৃঙ্খল করে দিতে পারে। বিদেশিরা হুমকির মুখে পড়তে পারে। কারণ আমেরিকান এম্বাসি এবং ব্রিটিশ হাই কমিশন অলরেডি সেই ধারণা বা মানে তারা দিয়ে দিচ্ছে, বিকজ দে হ্যাভ সিরিয়াস ইন্টেলিজেন্স গ্যাদারিং ক্যাপাবিলিটি। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। ভালো থাকবেন, কথা হবে আগামীকালকে ইনশাল্লাহ। রমজানের মাস, শর্ট টাইমে চেষ্টা করলাম আপনাদের সামনে কিছু কথাবার্তা বলার জন্য। তবে একটা জিনিস, ঐক্য ছাড়া এগুলোকে মোকাবেলা করা যাবে না। ঐক্য দরকার আমাদের। রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয়তাবাদী বিশ্বাসী দল যেগুলো আছে, আওয়ামী লীগের বাইরে সব দলই, জাসদের বাইরে সব দলই জাতীয়তাবাদী দলে বিশ্বাসী বলে আমি মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান। দ্যাটস দ্য বটম লাইন। সো আমরা যদি ঐক্য থাকতে পারি, আমি আবার বলছি, বিএনপি জামাতের ঐক্য দেশের জন্য, ফেসিস বিরোধী ঐক্য, ভারতীয় আগ্রাসন বিরোধী ঐক্য, শাহবাগ বিরোধী ঐক্য, চীনের প্রাচীরের মতো আমাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আমরা শাহবাগের সেই গণজাগরণ মঞ্চের ইতিহাস ভুলে যাইনি। কি করে নিরপরাধ ব্যক্তিদেরকে শাহবাগের মঞ্চ থেকে ফ্যাসিবাদের ধ্বনি তুলে ফাঁসি দেয়া হয়েছিল, আমরা বাংলাদেশের মানুষ তার প্রধান সাক্ষী হিসাবে রয়েছে। প্রিয় দর্শক, এই শাহবাগ ইমরান সরকারের জন্ম দিয়েছে, এই শাহবাগ লাকির জন্ম দিয়েছে। এই শাহবাগ থেকে আমরা বাংলাদেশের সেই সব ব্যক্তিদের চেহারাগুলো দেখেছি যারা এই রাষ্ট্রে ধর্ম নিরপেক্ষতার ধুয়ো তোলে এই বাংলাদেশকে ধর্মহীনতার দিকে টেনে নিচ্ছিল। আমরা লাকিদের সেই স্লোগানগুলো দেখেছি, কি করে একটা দেশকে বিভাজিত করতে পারে, কি করে একটা দেশকে তারা রক্তাক্ত করতে পারে, কি করে আইনের শাসনকে ভুলুণ্ঠিত করে একটা ফ্যাসিবাদ তৈরি করতে পারে। সেই ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে তার দোসররা। ইমরানের সরকাররা আজ আর সরকারে নেই, বিরোধী দল হয়ে তারা বিদেশে পালিয়ে আছে, বিদেশ থেকে বাংলাদেশকে উত্তপ্ত করতে চাইছে। কিন্তু মাঠে নেমেছে সেই লাকি মলম যারা খেয়েছিলেন, মেখেছিলেন, বিভিন্ন অঙ্গে সুখ পেয়েছিলেন,
তারা নেপথ্যে বসে গোপনে আবারও লাকিদেরকে বাংলাদেশে রাজপথে নামিয়েছেন। লাকিরা যেদিন সড়কে নেমেছে সেদিন আমাদের পুলিশ বাহিনী আহত হয়েছে। আপনারা কম বেশি মিডিয়ার ফুটেজে দেখেছেন, আমাদের পুলিশ যখন রাষ্ট্রীয় কাজে মাঠে কাজ করছিল তখন তাদের উপর হামলে পড়েছিল এই সন্ত্রাসীরা, শাহবাগী উগ্র সন্ত্রাসীরা। আমার ছাত্র দলে এবং ছাত্র শিবিরের কলেজের ভাইরা কোথায় আপনারা? আমি ছাত্র দল, ছাত্র শিবির সহ 24-এর অভ্যুত্থানের আমার সেই কলিজার টুকরোদেরকে বলবো, আপনারা মাঠ ছাড়বেন না। শত্রুরা আপনাদেরকে বিভিন্নভাবে, বিভিন্ন গ্রিপে, বিভিন্ন কি বলবো, আপনাদের সামনে মূল্য ঝুলিয়ে আপনাদেরকে বিভাজিত করে ফেলেছে। কিন্তু আপনাদেরকে বিভাজিত করার আগে একটি কথা বলি, আপনাদেরকে বিভাজিত করবে ওরা দুর্বল করার জন্য। আপনারা বুঝতে পারছেন না, আপনারা গত 16 বছরে একবারই ঐক্যমতে এসেছিলেন, একজোট হয়েছিলেন, এক প্ল্যাটফর্মে এসেছিলেন 24-এর অভ্যুত্থানে, এবং আপনারা বিজয় পেয়েছিলেন মাত্র কয়েকদিনের ব্যবধানে। মনে আছে, গত 16 বছরে আপনারা এক হতে পারেননি, ঐক্যবদ্ধ হতে পারেননি বলে বিভাজিত হয়েছিলেন, বলে আপনারা মার খেয়েছেন, গুম ক্রসফায়ার হয়েছিলেন। কিন্তু যখনই আপনারা আমাদের নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাতদের প্ল্যাটফর্মে এসে এক হয়েছিলেন, মাত্র কয়েকদিন আপনারা বিজয় পেয়েছিলেন। সেই বিজয়টার মূল প্রেরণা, মূল শক্তি আপনারা ছিলেন। কিন্তু আজকে আবার আপনারা ভেঙে গেছেন, বিভাজিত হয়ে গেছেন। দেখেন, লাকিরা মাঝখানে এসে রাজপথ দখলে নিয়েছে। লাকি ঠিক ভারতের পশ্চিমবঙ্গের নরেন্দ্র মোদী যে রাজনীতিটা করেছিলেন মমতা দিদির সাথে, একজন সেবিকাকে ধর্ষণে হত্যার পর পুরো কলকাতার মানুষ সড়কে নেমে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা যাই অবস্থায় চলে গেছে, তিনি ক্ষমতা ছেড়ে দেওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছেন, পুরো পশ্চিমবঙ্গ কেঁপে উঠেছিল। ঠিক এই আন্দোলনটা এখন ভারত করতে চাইছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। বুঝতে পারছেন? তাই লাকিদের নামিয়েছে। লাকিদের সম্মান বোধ নেই, ইজ্জত নেই। এরা হাজার পুরুষের সঙ্গী, এদেরকে মারলে, কাটলে, ডোবালে এদেরকে কিচ্ছু বলে এদের কিছু যায় আসে না। শুধু এদের এই মুখোশটাকে বিক্রি করে একদল ফ্যাসিবাদ, একদল ধর্মনিরপেক্ষ সেকুলার, একদল কি বলবো কুরাজনীতির কুশীলবরা মাঠ গরম করতে চায়। দেখেন, আমাদের পুলিশ গত 15-16 বছর আমার বিএনপি, আমার জামাত, আমার ইসলামী আন্দোলনের ভাইদের উপর কি পরিমাণ নির্যাতন করেছে। একটি দৃশ্য দেখেছেন, পুলিশের উপর আমার ছাত্র দলের ভাইরা, শিবিরের ভাইরা হামলা করেছে, জীবন দিয়ে গেছে, কিন্তু আইনের পোশাককে সম্মান করে গেছে। ছাত্র দলের ক্ষমতা ছিল বাংলাদেশের প্রত্যেকটা পুলিশের টুটি চেপে ধরার। কজন পুলিশ আছে বাংলাদেশে? ছাত্রদল কিংবা তারেক রহমান কিংবা বিএনপি পুলিশের উপর আক্রমণের এতটুকু অনুমতি দেয়নি। ছাত্রদল অনেকবার বলেছিল কেন্দ্রীয় নেতাদের, আর কত জীবন দিব আমরা, আমাদের একবার অনুমতি দেন, আমরা ঘুরে দাঁড়াই ওদের বিরুদ্ধে। তারেক রহমান বলেছিলেন, আমরা আইন হাতে তুলে নেব না, জীবন দেব দেশের জন্য, জনগণের জন্য। কিন্তু ওরা এই পোশাক পরেছে আমাদের নিরাপত্তার জন্য। ওদের মধ্যে কিছু সংখ্যক খারাপ হতে পারে, কিন্তু ওদের গায়ে হাত তোলা আমাদের ঠিক হবে না, ওদের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের ঠিক হবে না। ওরাই আমাদের সন্তান। ছাত্র শিবিরের ভাইয়েরাও রাজপথে জীবন দিয়েছে, কিন্তু পুলিশের বিরুদ্ধে কখনো আক্রমণ চালায়নি। কিছু বিচ্ছিন্ন ঘটনা, ছাত্র অভ্যুত্থানে যেটা ঘটেছিল, প্রকাশ্যে যখন আমাদের ছেলেগুলোকে রাস্তায় গুলি করে মারছে, ওদের পোশাক পরে ভারতীয়রা এসে, ওদের পোশাক পরে বিজিবি এসে, এবং বিভিন্ন সন্ত্রাসীরা পুলিশের ড্রেস পরে এসে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা অস্ত্র হাতে নিয়ে যখন পুলিশের ড্রেস পরে এসে যাত্রাবাড়ি, মোহাম্মদপুর সব বিভিন্ন স্পটে আমাদের ভাইদের মারছিল, তখন তাদের উপর খালি হাতে লাঠি দিয়ে, পাথর দিয়ে প্রতিবাদ করা হয়েছে। একটি অস্ত্রের দৃশ্য কেউ দেখাতে পারবেন না যে জুলাই অভ্যুত্থানের ছেলেরা অস্ত্র হাতে তুলেছিল, দেখাতে পারবেন? কেউ পারবেন না। 2000 জীবন দিয়েছে, কটা পুলিশ মারা গেছে। যদি আমাদের ছাত্ররা, আমাদের শিবিরের ভাইয়েরা, আমাদের ছাত্র দলের ভাইয়েরা অস্ত্র হাতে তুলে নিত, রাস্তায় পুলিশের সংখ্যা পড়ে থাকতো লাশ হয়ে, কিন্তু তারপরও তারা অস্ত্র হাতে তুলে নেয়নি। আর যখন শাহবাগে মানুষের দুর্ভোগ কমাতে পুলিশ শাহবাগের বিরুদ্ধে দাঁড়ালো, তখন তারা প্রকাশ্যে আমাদের পুলিশ ভাইদেরকে পেটালো, বুকে লাথি মারলো। রোজাদার ভাইটাকে
বুকে লাথি মারলো, সে তার ভিডিও আমি দেখলাম, সে বলছে আমি রোজাদার ছিলাম, হঠাৎ করে এসে আমার বুকে প্রচন্ড গতিতে লাথি মারলো। ওরা সাহস পেল কোথায়? প্রফেসর ইউনূস, আপনাকে বলছি, আপনার এই ধ্বজভঙ্গ নরম নীতিকে পরিহার করুন। আমরা ঘৃণা করি আপনার এই নীতিকে, ঘৃণা করি। আমার পুলিশের বুকে যারা লাথি মারবে ওদের ঠ্যাং আমরা, আবারও বলছি, আমার পুলিশের বুকে লাথি মারার আগে আপনাকে ক্ষমতার মস্তক ছেড়ে দিতে হবে। আমার পুলিশের নিরাপত্তা দিতে না পারলে আপনার মতো এই নোবেল বিজয়ীদের আমাদের কোনো প্রয়োজন নেই। ক্ষমতা ছেড়ে দিন। লাকির মতো বা লাকির সেই শাহবাগী দোসরদের মতো, সন্ত্রাসীদের মতো, ফ্যাসিবাদীর সেই দোসরদের চেহারাগুলো আবার আমাদের দেখতে হচ্ছে কেন? আমরা দেখছি প্রবাসী সাংবাদিক শাহেদ আলমরা আবারও কথা বলছেন সেই লাকিদের পক্ষে, শাহবাগীদের পক্ষে। দুদিন আগে ইলিয়াস যখন তাদেরকে একেবারে ছুলে দিয়েছিল, তখন তারা শিবিরের পক্ষে, জামাতের পক্ষে সুর তুলেছিলেন সমর্থন পাওয়ার জন্য। এগুলো হলো মোনাফেক। এরা কখনো বিএনপি সাজে, এরা কখনো জামাত সাজে, এরা কখনো ছাত্রদের পক্ষে সাজে। মূলত এরা অর্থের কাছে বিক্রি হয়। আর এদের মূল শেকড় হলো ধর্মনিরপেক্ষ সেই সেকুলার, অর্থাৎ বাম রাজনীতির কিছু পচা নষ্ট করা ব্যক্তি আছে না, এরা কিন্তু কখনো বিএনপিকে নানান রকম বুদ্ধি দেয় যে এটা করবেন, এটা করলে আপনারা বিজয় পাবেন, এটা করলে আপনারা জামাতের উপরে চলে যাবেন, এই বুদ্ধি দেয়। বিএনপি মনে করে আসলে তো আমার পক্ষের লোক, আসলে বিএনপির পক্ষে না, এরা জামাতের পক্ষে না, এদের পক্ষ একটা। এদেরকে টাকা দিলে এদের বউদেরকে আপনারা পাবেন, এদের টাকা দিবেন, এরা টাকার দরকার, এরা টাকার জন্য সব করে। 18 সালের পরে এরা আর কথা বলেনি, কারণ হাসিনা এদেরকে টাকা দিয়ে কিনে ফেলেছিল, থেমে গিয়েছিল। সুবিধাটা কোথায় নেয় বুঝতে পারছেন? আবার এদের অবস্থাটা কি দেখেন, এখন এরা জামাত শিবিরের বিরুদ্ধে নেমেছে, ফ্যাসিবাদ মানে শাহবাগের পক্ষে নেমেছে, তার স্ট্যাটাস দেখলাম আমি। অথচ দুদিন আগে যখন ইলিয়াস ওরে 22 ডলার দিল, প্রবাসী সাংবাদিক আমাদের ইলিয়াস, তখন সে জামাতের পক্ষে সুর তুলে জামাতের অনুকম্পা নেওয়ার চেষ্টা করলো। এদের চেহারাগুলো চিনতে শুরু করুন। যখন হেফাজতের মাঠে, মানে সেই শাপলা চত্বরের কথা মনে আছে আপনাদের, আমি স্টিল সেখানে ছিলাম, আমি দেখেছি বহু সাংবাদিক পুলিশকে সহযোগিতা করেছিল হেফাজতের ভাইদের মারতে। আমি আমার ব্যক্তিগত টেলিভিশনের গাড়ি ব্যবহার করে বহু হেফাজতের আলমদের তুলে তুলে হাসপাতালে পাঠিয়েছিলাম। আমার সামনে থেকে পুলিশ টান দিয়ে অনেকে ছেড়ে নিতে গেছে, তখন আমি আমার ক্যামেরাম্যান বললাম যে ছবি তোলো পুলিশের চেহারার, পুলিশ ভয়ে ছেড়ে দিয়েছিল। তখন দেখেছিলাম বহু সাংবাদিক, আজকে যারা প্রভাবশালী সাংবাদিক, তারা হেফাজতের আলেমদের হত্যায় পুলিশকে সহযোগিতা করেছিল। অনেকের চেহারা মনে আছে। কিন্তু দুঃখজনক হলেও আজকে আমাদের সুসময় এসেছে, তাদের বিচার করব, পারছি না। কেন পারছি না জানেন? আমাদের দুঃসময়ের বন্ধুরা সে ওদের সাথে মিশে আছে গোপনে, আমরা জানি না। আমরা মনে করেছিলাম হাসিনা ফ্যাসিস্ট বিদায় হলে আমরা এদের বিচার করব, এখন বিচার চাইতে গিয়ে দেখি আমরা একঘরে হয়ে যাচ্ছি আবার। কারণ আমাদের সঙ্গে মিশে থাকা সেই লোকগুলো লাকিদেরই লোক হয়ে গেছে, ইমরানের সরকারদের দোসর হয়ে গেছে গোপনে গোপনে। তাই শাহবাগে আবার বলছি, ছাত্রদল, ছাত্র শিবির সহ আমাদের যত বিপ্লবের চেতনার স্পিরিটের ভাইরা রয়েছেন, ঐক্যবদ্ধ হন। একটা শাহবাগী ফ্যাসিস্টকে আমরা শাহবাগে নামতে দেব না। আর যদি নামতে পারে তাহলে খবর আছে। আমার পুলিশের উপর যারা হামলে পড়েছে, আমার পুলিশকে যারা আক্রমণ করেছে, আমার নিরীহ রোজাদার পুলিশের বুকে যারা লাথি মেরেছে, এদেরকে যেন ছাড় দেওয়া না হয়। এখন আমার ভাইরা রাস্তায় থাকবে, নিরাপত্তা আমার পুলিশ থাকবে, অথবা পুলিশ সামনে থাকবে, নিরাপত্তায় আমার ছাত্র দল, ছাত্র শিবিরের ভাইরা থাকবে। আমরা শাহবাগ থেকে শুধু নয়, বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে এইসব ফ্যাসিস্টদের, দোসরদের খেদাবো। যারা নতুন করে রাজনীতিতে ইউনূস হটাও আন্দোলনের অংশ হিসেবে শাহবাগকে আবার উত্তপ্ত করতে চাইছেন, তাদের চেহারাগুলোকে চিনতে শুরু করেন। আর বলছি, বিএনপির কিছু বাম ঘরানার দুষ্ট রাজনীতির অংশ রয়েছে এটার মধ্যে। আমরা তাদের চেহারা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। তারা গোপনে লাকিদের সাথে কাজ করছেন, তারা দলটা করছেন বিএনপির, কিন্তু গোপনে বাম রাজনীতিকে উস্কে দিচ্ছেন, কিংবা ইউনূস সরকারের পতন অথবা হাসিনাকে আবারও এখানে স্টাবলিশ করার জন্য গোপনে কাজ করছেন। তাদেরকে আমরা শাহবাগে দেখছি কপালে টিপ দিয়ে। বিএনপিকে বলবো, এই লোকগুলোকে চিহ্নিত করুন, দ্রুত বহিষ্কার করুন। যদি ইউনূসকে আপনাদের ভালো না লাগে, তাহলে হাসিনাকে এনে আবার ক্ষমতায় বসান, আমরা রাজি আছি। আপনাদের, আমার ভাইদের, মানে বিএনপির সেই সব ভাইদের বলছি, ইউনূস যথেষ্ট খারাপ লোক, সুদখোর, তিনি রাষ্ট্রটাকে ধ্বংস করে ফেলেছেন। আসেন আমরা ইউনূসের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে আবারও বসিয়ে দিয়ে যাই। তিনি আমাদের জন্য আসলে কল্যাণকামী। হাসিনার চেয়ে ভালো কেউ আসলে হতে পারেন না। চলেন হাসিনাকে আবার ফিরিয়ে আনি। আর যদি হাসিনাকে আনতে না চান, আর বিভাজিত হইন না, আসেন আমরা এক হই,
এক হয়েই লড়াই করি এবং ফ্যাসিস্টকে দেশ থেকে বিদায় করি। আল্লাহ হাফেজ। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে তাদেরকে কারা নামিয়েছে, কেন নামিয়েছে। এখন যখন সকল রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, শাহবাগীদেরকে দর্শনের বিরুদ্ধে তারা মাঠে নামিয়েছে। যদিও এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে উদ্দেশ্য হচ্ছে ডক্টর ইউনূসকে বেকায়দায় ফেলা, দেশকে বেকায়দায় ফেলা।